দর্শক সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি মমিনুর রিপন। আপনারা জানেন এই পর্বে আমরা দেশ বিদেশের বিভিন্ন খেলাধুলা নিয়ে আলোচনা করি, তবে আমাদের আজকের আলোচনার বিষয় ফুটবল। আমাদের সঙ্গে আছেন কিছুদিন আগেই সাফের মুকুট ছিনিয়ে আনা বাংলাদেশ দলের একজন সদস্য ইসমাইল হোসেন মাহিন, এবং সঙ্গে আছেন সেই দলেরই কোচ এবং আমাদের জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। মাহিন, শুরুতে আসলে আপনার কাছে যাই। অনূর্ধ্ব 20 আপনার বয়স, একটা ট্রফির স্বাদ পেলেন ফুটবল ক্যারিয়ারের শুরুতে। একটা সুন্দর পদক, যে পদকটা আপনার জীবনকে অনেক আলোকিত করতে পারে। আসলে কেমন লাগছে মাহিন? প্রথমত আমার অনেক ভালো লাগতেছে যে আমি একটা ট্রফি পেয়েছি, নিজে ম্যাচ খেলে ট্রফি দিতে পেরেছি দেশকে, এবং সাউথ এশিয়ান বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ডটা পেয়েছি। তবে এটা আমার প্রথম ট্রফি না। আমার বয়স, আমি 2024 সালে আন্ডার-20 চ্যাম্পিয়নশিপের টিমে ছিলাম, লিগেও একটা ট্রফি জিতছি 24-25 সিজনে। এবার এটা দিয়ে আমার তৃতীয় ট্রফি। সো ভালো লাগে এখন ট্রফি জিতলে, একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনের মধ্যে, যে হয়তো আমি কিছু করতে পারছি দেশের জন্য, দেশকে কিছু দিতে পারছি। অনেক ভালো লাগতেছে আমার। বিপ্লব ভাই, দীর্ঘদিন ঘরোয়া ফুটবলে 2 যুগের পথ চলা আপনার, এখন আপনি গোলরক্ষক কোচ হয়েছেন। সাম্প্রতিক সময় কিন্তু আমাদের এজ লেভেল ভালোই করছে। গত 4-5 বছর যদি হিসেব করি, আমাদের এজ লেভেল অনেক এগিয়েছে। বিপ্লব ভাই, এই যে এদেরকে সামনের পথ দেখানোটা আসলে আপনাদের কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই পথে আপনারা আছেন কিনা? হ্যাঁ, অবভিয়াসলি আমরা কিন্তু সেই পথে আছি এবং সেই পথে হাঁটছি। মাহিন্দের কথা যদি বলি, মাহিন্দের পথ চলা কিন্তু এখন নয়, 2021 থেকে ওরা প্রথমে বিকেএসপিতে যখন ট্রায়াল দিতে এসেছে আমাদের এলিট একাডেমির, সারা বাংলাদেশ থেকে আমরা যে প্লেয়ারগুলো হান্টিং করেছি তার মধ্যে মাহিন ওয়ান অফ দেম। সো গোলকিপিং জায়গাটা আমি সচরাচর দেখেছি ওইখানে এলিট একাডেমিতে, এবং তারা কিন্তু এলিট একাডেমিতেই বড় হওয়া। বিশেষ করে আমাদের এই যে দলটা, বিশেষ করে আন্ডার-20 দল, এর মধ্যে বেশিরভাগ প্লেয়ারে কিন্তু আমাদের এলিট একাডেমির প্লেয়ার, যারা আমরা 2021 থেকে শুরু করে তাদেরকে এখন পর্যন্ত ফেডারেশনের অধীনে থেকে ওরা খেলেছে, একদম ক্যাম্প করে, এবং হয়তো কোনো ক্লাবের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু দিন শেষে ওরা আমাদের এলিট একাডেমির প্লেয়ার। সো এখানে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়েছে, ওদের ডিসিপ্লিন লাইফ তৈরি হয়েছে, এবং আন্তর্জাতিক ম্যাচ কিভাবে খেলতে হয় সেই রকম মেন্টালিটি গ্রো আপ হয়েছে। সো আমি মনে করি যে আমাদের এই যে ইয়ুথ লেভেল এত স্ট্রং, একটা সময় গিয়ে হয়তো আমরা দেখি যে অনেকেই হারিয়ে যায় ডিউ টু ফোকাস না থাকা। আমরা যখন এলিট একাডেমিতে থাকি তখন একটা সুন্দর পরিবেশের মধ্যে থাকা, ডিসিপ্লিনের মধ্যে থাকা। আবার যখন দেখি যে ক্লাবে যায়, এক একজন এক এক ধরনের মেনটেনেন্স করে। আসলে আমরা যখন ডে বাই ডে আমরা ইমপ্রুভ করব, তখন অবশ্যই একজন প্রফেশনাল খেলোয়াড়ের প্রফেশনালি তাকে মেনটেনেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং সে ক্লাবে থাকুক আবার নিজস্ব জায়গা থেকে যদি নিজে মেনটেন করে, তাহলে আমরা কিন্তু এই প্রতিভাগুলোকে সহজে হারিয়ে ফেলতে পারি না, হারিয়ে যায় না। সো আমার বিশ্বাস যে আমাদের যে এই টিমটা আছে, মোস্ট ট্যালেন্টেড টিম আমরা বলি, তাদের কাছে কিন্তু তাদের প্রতি আমাদের বেশি প্রত্যাশা যে আগামীর যে জাতীয় দল হবে, ভবিষ্যৎ আন্ডার-23 টিম হবে, এরাই কিন্তু আমাদের পাইপলাইন। সো ওরা যদি নিজেদেরকে, এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, এটা ভুলে যেতে হবে। এখন সামনে আমাদের আবার এএফসি কোয়ালিফায়ার্স আছে 2027-এর জন্য। সো এখন টার্গেট করতে হবে ওইটা, কারণ দেখুন আমরা সাফে আমরা চ্যাম্পিয়ন পরপর 2 বার। তো এখন আমরা আরও একটু আগাই, আর একটু বেটার করি, আর তার জন্য অবশ্যই এই যে সাফল্যটা, এটা অবশ্যই আমাদের প্রেরণা দিবে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের খেলোয়াড়দের উচিত শান্ত থাকা। এখন নতুন করে আবার শুরু করতে হবে নিজেকে, যে ফিউচারের জন্য তৈরি হতে হবে। এই জিনিসটা যদি থাকে, এবং প্রত্যেক দিন যদি হার্ড ট্রেনিংগুলো করে যেখানেই থাকে, তাহলে আমার বিশ্বাস যে আমাদের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে ওদের মাধ্যমেই। মাইন্ড, সাফল্যের আসলে কিছু গল্প শুনতে চাই। মানে যখন গোলটা ঠেকালেন, আসলে তখন কি আপনার মনে হয়েছিল যে আসলে একটা বেজ আপনি তৈরি করে দিয়েছেন, এখন নিশ্চয়ই আমরা স্বপ্ন দেখতে পারি? ওই মোমেন্টটা আসলে যদি একটু বলেন, আমরা আসলে মোমেন্টের কথাগুলো একটু শুনতে চাই। প্রথমে বলতে চাই, মোমেন্ট শুরু হবার আগে কি করছে। রাইট। আগে প্রথমত আল্লাহর কাছে অনেক চাইছি যে আল্লাহ, অনেক বছর তো ট্রফি নিতে পারি নাই। আমাদের সাথে যে যে প্লেয়ারগুলো ছিল, মানে আমি তো 24 সালে আন্ডার-20 ট্রফি পাইছি, তবে অনেকজন ছিল তারা পায় নাই। তারা লাস্ট 3-4 বছর ধরে ফাইনালে উঠে ইন্ডিয়ার কাছেই হারছে। তখন আমি
মানে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ এবার আমারে শক্তি দাও যেন আমি এদের স্বপ্নটাকে রক্ষা করতে পারি। তারপর যখন আমি পোস্টে নিচে দাঁড়াইছি তখন আল্লাহর কাছে চাইছি যেন আল্লাহ আমি একটা হলেও সেভ করতে পারি, তাহলে আমি দেশকে রক্ষা করতে পারবো, দেশের মানুষের সম্মানটাকে রক্ষা করতে পারবো। তো, যখন আমি পেনাল্টিটা সেভ করছি তখন ভিতরে একটাই গর্ববোধ ছিল যে হয়তো এবার আমরা ট্রফিটা নিব, আমার প্লেয়ার যদি কেউ মিস না করে গোল করলে ইনশাল্লাহ আমরা ট্রফিটা নিব। সো আমরা নিতে পারছি। খুবই মানে এটা পুরো দেশকে আপনারা গর্বিত করেছেন। বিপ্লব ভাই, যদি সাফের হিসেবটা করি, সাফে কিন্তু আসলে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে কিন্তু একমাত্র ভারতই আছে, বাকিরাও মানে ভালো খেলে কিন্তু ওই লেভেলের কম্পিটিশনটা আসলে হয় না। এরপরে তারা যখন এএফসির জন্য কোয়ালিফাই খেলবে তখন আসলে তাদের জন্য কি চ্যালেঞ্জটা থাকবে? কারণ এটা তো একটা সাফের মধ্যে একটা অঞ্চলের মধ্যে খেলা হয়, কিন্তু ওটা তো সাফের বাইরে এশিয়ার মধ্যে লড়াইটা তখন চলে যাবে। মানে এই জায়গার জন্য আসলে কতটুকু প্রস্তুত? আমাদের কিন্তু খুব একটা এই খেলার খুব একটা নেই। 80-এর দশকে সম্ভবত বাংলাদেশ সবশেষ এই এফসি কোয়ালিফাই করেছিল, ছেলেদের কথা বলছি। এরপরে কিন্তু ছেলেরা এরপর আর কোয়ালিফাই করে নাই। সো হয়তো আমরা আর এবার একটু আশা করতে পারি। দেখুন আমাদের দলটা কিন্তু ট্যালেন্টেড একটা দল। আর আপনি যদি দেখেন বর্তমান আমাদের ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট তাবিদ আওয়াল ভাই এবং জাহিদি স্যারের কথা বলবো, আমাদের ভাইস প্রেসিডেন্ট, ওনারা কিন্তু প্রথম থেকে এই দলটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন দেখছে বলেই কিন্তু পরিকল্পনাগুলো ওইভাবে সাজিয়েছে। দেখুন এই প্রথমবার ইয়ুথ লেভেলের টিমকে 5 স্টারে রাখা, জাতীয় দলের টাচে থাকা এবং প্রত্যেককেই সুযোগ সুবিধাগুলো দেওয়া, হ্যাঁ, কিভাবে আমরা চ্যাম্পিয়ন হব, তাদের মেন্টালিটি তৈরি করার জন্য কি কি প্রয়োজন সব কিছুই করছে এই খেলোয়াড়দের জন্য। সো আমার মনে হয় যে আমাদের জাস্ট ফোকাস থাকা, খুব হয়তো তাড়াতাড়ি হয়তো আমাদের এএফসির জন্য প্রাথমিক হয়তো ক্যাম্প শুরু করবে, এখন ঘরোয়া লিগ চলছে আমরা জানি। সো আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়দেরকে সামনে যে এএফসি খেলা শুরু হবে তার জন্য অবশ্যই একটা আমরা ভালো সময়ও পাবো। তো আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়দের যে ট্যালেন্ট, আমরা ওই এশিয়া এএফসি কোয়ালিফায়ার রাউন্ড যেটা আছে ওটা তো অবশ্যই ভালো রেজাল্ট করার অনেক পসিবিলিটি আছে। সাউথ এশিয়া ধরেন এশিয়ার যারা আছে ইয়ুথ লেভেলে, আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়দেরও ট্যালেন্ট অনেক। শুধু আমাদের দরকার ওদেরকে ঠিকমতো ট্রেন আপ করা এবং তাদের মোটিভেটেড করা। একজন প্রফেশনাল খেলোয়াড়কে যা যা দিয়ে রেডি করা যায় সর্বোচ্চই চেষ্টা করবে আমাদের ফেডারেশন, আমি বিশ্বাস করি। কারণ ফেডারেশন অলরেডি কিন্তু এই টুর্নামেন্টের আগে যা করেছে যা আমরা কখনো কল্পনা করিনি। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি যখন ইয়ুথ লেভেলে খেলেছি কখনো চিন্তাই করিনি। সো এখন ওদের অবশ্যই ওরা সৌভাগ্যবান যে আমাদের যারা আছেন দায়িত্বে তারা কিন্তু বুঝেন। আর বিশেষ করে তাবিদ ভাই নিজেও একজন খেলোয়াড় ছিলেন, আমরা জানি, আপনারা সবাই জানেন, উনি খেলেছেন। তো একজন খেলোয়াড়ের কি কি প্রয়োজন সেটা উনি ভালোভাবে জানেন। মাহিন, একটু যদি বলি সুলিভান ব্রাদার্স যাদের কিনে আসলে এই টুর্নামেন্টে অনেক আলোচনা হয়েছে, তাদের সাথে আসলে অ্যাডজাস্টমেন্টটা কীভাবে হয়েছে? মানে হঠাৎ করে আসা একটা দল আসলে অনেক ফুল দিয়ে আসলে একটা মালা গাঁথে, তো সব প্লেয়ার একত্রিত না হলে কিন্তু একটা শিরোপা জেতা কঠিন। তো ওদের সাথে অ্যাডজাস্টমেন্ট এত দ্রুত আসলে কীভাবে হয়ে গেল আপনাদের? সেটা বলতে পারবো না এত দ্রুত কিভাবে হয়েছে, তবে ওরা প্রথম যেদিনকে আমরা ডিনারে নামছিলাম তখন দেখি ওরা দুজন আসছে। প্রথম দিন থেকেই ওদের সাথে আমরা ফান করা শুরু করছি, ওরা আমাদের সাথে মিশে গেছে। মানে বোঝাই যায় নাই যে ওরা বাইরে থেকে আসছে, একদম আমাদের দেশে আমরা যেভাবে চলাফেরা করি ওরা ওরকম আমাদের সাথে মিশছে, কথাবার্তা বলছি। ওরাও ফ্রেন্ডলি অনেক, ওরা অনেক মিশতে পারে আমাদের সাথে, খুব তাড়াতাড়ি মিশে গেছে, আমরাও মিশছি ওর সাথে। বিপ্লব ভাই, আমরা যে টুর্নামেন্টটা শেষ করেছি আর কি অনূর্ধ্ব 20, একটু আমরা যদি ফ্ল্যাশব্যাকে চলে যাই, রেজাল্টগুলো যদি একটু মনে করি তাহলে আমাদের মনে হয় একটু ভালো হবে। কীভাবে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত গেছে। কার্ডটাতে প্রথমে তো পাকিস্তানের সাথে 2-0 এবং চমৎকার সেই সুলিভানের গোলটা আসলে এখনো চোখে লেগে আছে। বাংলাদেশ ভারত 1-1, এটা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ, 1-1 ড্র। হ্যাঁ, সেমিফাইনালে নেপালের সাথে 1-0 এবং ফাইনালে 0-0 হওয়ার পর লটারি যেটা বলো আর কি, ভাগ্য পরীক্ষা, সেখানে 4-3 জিতেছে বাংলাদেশ। ওভারঅল যদি আমরা হিসেব করি আমাদের রক্ষণ ভাগ, যেহেতু আপনার দুইজনই গোলরক্ষক আছেন, আমরা পুরো টুর্নামেন্টে একটি মাত্র গোল হজম করেছে। এটা আমাদের জন্য মানে শিরোপার সাথে সাথে আরেকটু গর্বের। মাহিন, আসলে টোটাল পরিস্থিতিটা কেমন ছিল? কত কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন আপনার মনে আছে? যে একটা কঠিন সময় বলেন তো, যে সময়টা আপনার কাছে খুব মনে হচ্ছিল যে খুব চাপের মধ্যে পড়ে গেছেন। চাপের মধ্যে পড়ছি ফাইনাল ম্যাচটাতেই, ইন্ডিয়া যখন আমাদের অনেক প্রেশার দিচ্ছিল,
মানে মধ্যবর্তী সময়ে খেলার মধ্যবর্তী সময়ে আমাদের টিমটা একটু প্রেশার খাচ্ছিল অনেক। সেই সময়টাতে একটু প্রেশার ছিল, তবে নিজেকে শান্ত রাখছি, নাইলে তো একটা অঘটন যদি ঘটে যায় তাহলে তো তখনই শেষ। এই জন্য প্রেশার তো প্রতিটা ম্যাচেই প্রেশার পড়ে, কেউ তো এখানে ছাড় দিবে না, রাইট। সবাই জিততে আসে। সো প্রেশারটাকে নিই নাই কখনো, নিজেকে শান্ত রাখছি, নিজের পারফর্মটাকে ধরে রাখার চেষ্টা করছি, কোনো মিস্টেক না করার চেষ্টা করছি। বিপ্লব ভাই, আপনি বাংলাদেশের এজ লেভেল খেলেছেন, জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন, দীর্ঘ সময় ঘরোয়া ফুটবল খেলেছেন। আপনাদের সময়ও যথেষ্ট উন্মাদনা ছিল যখন আপনি ক্যারিয়ার শুরু করেন, তখন তো ফুটবলের মোটামুটি স্বর্ণযুগই বলা যায়। এখন সেই ফোকাসটা একটু কমে এসেছে, ধরেন দর্শক মাঠে কম গেলেও কিন্তু খোঁজ খবরটা শতভাগ রাখে। ফাইনালে প্রত্যেকেই, আমরা যারা স্পোর্টস সাংবাদিকতা করি অনেকেই জিজ্ঞেস করেছি কী অবস্থা। সো হয়তোবা এর ফ্যানটা একটু চেঞ্জ হয়েছে, মানে ফ্যানের চাহিদাটা আগে যখন মাঠে আসতো এখন একটু ধরেন অনলাইনে খোঁজ খবর নেয়। ফুটবলের প্রতি কি ভালোবাসা একটু কমেছে বলে আপনার মনে হয়, নাকি ভালোবাসাটা আগের মতো রয়েছে? আমার কাছে মনে হয় যে এক বিন্দুও কমেনি ফুটবলের প্রতি ভালোবাসা। বিগত দিন কিছু কিছু কারণে হয়তো আমাদের দর্শকরা মাঠ থেকে দূরে ছিল, বিমুখ হয়ে কিন্তু গেছে, right. ফুটবলের খবর সব সময় রাখে। ফুটবল ভালো করলে এই জাতি একসাথ হয়ে যায়। আর আপনি যদি দেখেন বিগত আমাদের ফেডারেশনের নির্বাচনের পর তাবিদ ভাই আসার পরে কিন্তু সবার আগে চ্যালেঞ্জ ছিল যে দর্শক মাঠে ফিরিয়ে আনা। সো সেই জায়গায় যদি দেখি যে আমাদের হামজা, সুমিত, ফামিদুল থেকে শুরু এখন জায়ান আহমেদ, হ্যাঁ, এর আগে জামাল ভুঁইয়া ছিল। সো এই যে খেলোয়াড়গুলো এনেছে, আইকনিক খেলোয়াড় যখন জাতীয় দলের সাথে সম্পৃক্ত হলো, আবার আমাদের জাতীয় দলের খেলাগুলো ধরেন কন্টিনিউয়াস হচ্ছে এবং আমাদের নিজস্ব মাঠেও হচ্ছে, আমরা অনেক ম্যাচ খেলছি। তো দর্শকরা দেখে হলো কিছু আইকনিক খেলোয়াড়, দিন শেষে ফ্যান থাকবে দর্শকদের এবং আপনি ভালো ফুটবল খেলতে হবে। সো আমাদের জাতীয় দল এখন ভালো ফুটবল খেলছে এবং ফুটবলটা অনেক ভালো খেলছে বলে দর্শকরা আবার মাঠে ফিরে এসেছে। আর দর্শক ফিরিয়ে আনার জন্য কিন্তু ফুটবল ফেডারেশন নানামুখী চিন্তা ভাবনা করেছে, সুদূর প্রসারী, এবং দর্শকদের কিভাবে মাঠে ফিরানো যায়, মানে প্লেয়াররাও তারা কিভাবে ভালো ফুটবল উপহার দিতে পারে, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তো আমি মনে করি যে ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কমেনি। আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, আমাদের যারা প্রবাসী ভাইরা আছে, আমরা মালদ্বীপে দেখেছি, মনে হয়েছে যে আমরা বাংলাদেশের মাঠেই ফুটবল খেলছি। এবং আমাদের বাংলাদেশেও যারা খেলা দেখতে আসে, জাতীয় দলে খেলা দেখতে আসে, এবং এখন বড় বড় বিশেষ করে বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, এই ম্যাচগুলোতে কিন্তু দর্শক আসে। তারপরেও ধরেন একটা জায়গায় কি আমাদের মাঠের স্বল্পতা, যদি আপনারা দেখেন ভালো মাঠের স্বল্পতা। সো আমরা এখন থেকে যদি প্রত্যেকটা ক্লাব যদি চিন্তা করে যে প্রফেশনাল যুগে আমরা অনেক দিন আগে এসেছি, সো প্রত্যেকে ক্লাবে যদি আপনার এনভায়রনমেন্টগুলো চেঞ্জ করে এবং রাষ্ট্রীয়ভাবে ক্লাবগুলোকে পৃষ্ঠপোষকতা করে, ক্লাবগুলোর স্ট্রাকচার শক্তিশালী করে, তাহলে আমার মনে হয় যে ওদের ভবিষ্যতে যে আমরা ফুটবল দক্ষিণ এশিয়ায় যদি আমরা কোনো মতো এশিয়া লেভেলেও যদি খেলি, আমাদের এই ফুটবল একদিন মানে বিশ্বের অন্য সাপোর্টাররা কি করে না করে যায় না, আমাদের সাপোর্টাররা অন্যরকম ক্রেজি যে ফুটবলের জন্য। সো আমার মধ্যে ফুটবলের যদি বলেন যে ফুটবলের প্রতি ভালোবাসা নেই, এটা ভুল হবে আমি মনে করি। বিপ্লব ভাই, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ফুটবল তো ক্লাব বেসড খেলা, মানে ক্লাব ভিত্তিক করেই আসলে ফুটবলটা খেলা হয়, এরপরে না ন্যাশনাল টিম বা দেশ হিসেবে খেলা হয়। সেই জায়গায় আমাদের ক্লাবের স্ট্রাকচার বা আমাদের ঘরোয়া ফুটবলটা, এই যে মাঠ সংকটের কথা বলছেন, মাঠ কিন্তু আমরা কিছু গত আসরে আমরা দেখেছি মাঠের অবস্থা একটু খারাপ ছিল, গ্যালারির অবস্থা খারাপ ছিল, এগুলোকে আসলে ইমপ্রুভ করাটা কতটা ইম্পর্টেন্ট? না, আপনার সবচেয়ে এনভায়রনমেন্টাল এটাই বললাম যে প্রত্যেকটা ক্লাবের নিজস্ব যদি মাঠ থাকে এবং নিজস্ব সব কিছু সুযোগ সুবিধা, একটা প্রফেশনাল ক্লাবে যা যা প্রয়োজন, বিশেষ করে এখন বসুন্ধরার আছে, আপনার পুলিশ টিম, ইভেন পুলিশ টিমেরও ফ্যাসিলিটিস ভালো আছে, আবাহনী, মোহামেডান, এর বাইরে টিমগুলোর অবস্থা দেখেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে না। সো ওই স্ট্যান্ডার্ডে হতে হলে দেখুন, যখন আমাদের প্রত্যেকটা ক্লাবের একটা পরিবেশ তৈরি হবে, নিজস্ব ইয়ত লেভেল, ডেভেলপিং জায়গাগুলো হবে, তখন এই দেশের খেলোয়াড়ের অভাব হবে না। আমাদের দেশে কিন্তু ট্যালেন্ট আছে, অনেক ট্যালেন্ট আছে, এখন কোচও আছে, আমাদের অনেক কোচ আছেন। সো আমি মনে করি ফুটবল ফেডারেশন কিন্তু কোচিং এডুকেশনের উপরে জোর দিয়েছে, কারণ এত কোচ বেরোচ্ছে, কিন্তু ক্লাবগুলোর সাথে সম্পৃক্ত হওয়া, ফিউচার প্লেয়ার তৈরি করা, ক্লাবের দায়িত্ব অনেক আছে। হ্যাঁ, সো ক্লাবের ফ্যান পেজ থেকে শুরু করে একটা প্রফেশনাল ক্লাব কীভাবে মেনটেন করতে হবে, স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি ডেভেলপমেন্ট করেন, আমার বিশ্বাস যে আমরা শুধু এখন আমরা দক্ষিণ এশিয়ায় সাফ অনেকদিন চ্যাম্পিয়ন হতে পারি না। হ্যাঁ, সো আমার মনে হয় আমাদের যে এখন যে বর্তমান জাতীয় দলটার যে স্ট্রেংথ, যে শক্তি,
আমি বিশ্বাস করি যে আমি কয়েকদিন মালদ্বীপে ছিলাম, মালদ্বীপে যখন মালদ্বীপে একটা প্রদর্শনী ম্যাচ খেলছে, মালদ্বীপের স্ট্যান্ডার্ড দেখেছি। সো আমার মনে হয় যে আমাদের জাতীয় দল এখন যে কোনো দলকে হারাতে সক্ষম, শুধু নিজস্ব কনফিডেন্স লেভেলটা যদি ঠিক থাকে মাঠে, তাদের সর্বোচ্চ দিয়ে খেলে এবং ফোকাস থাকে, আমার বিশ্বাস যে সাউথ এশিয়া আমরা আবারও আমাদের মুকুট ফিরিয়ে পাবো। জাতীয় দল নিয়ে অনেক কথা বলছি, আলটিমেটলি কিন্তু একজন ফুটবলার এই একটা স্বপ্ন দেখে যে আমার গায়ে জাতীয় দলের জার্সিটা কবে জড়াবো, এবং এই জার্সি গায়ে ট্রফি জেতার আনন্দটা আসলে আরো অনেক বেশি। সেই স্বপ্নে মাহিন আসলে নিজের ভেতরে কতটা অনুপ্রেরণা রাখছেন যে জাতীয় দলে আপনার খেলতেই হবে? আসলে ফুটবলটা খেলা শুরু করছি জাতীয় দলে খেলার জন্যই। যখন আমি বিকেএসপিতে ভর্তি হই, ফার্স্টে অনেক দিন কাঁদছি যে আমার দ্বারা হবে না, ফুটবল খেলবো না। পরে স্যাররা অনেক বোঝাইছে, তখন নিজের ভিতরে একটা জেদ নিছি যে আমি ন্যাশনাল টিমে খেলবই। কিছুদিন পরে হলেও বা কিছুদিন আগে হলেও আমি ন্যাশনাল টিমে খেলবই, ন্যাশনাল টিমে না খেলা পর্যন্ত আমি ফুটবল থেকে যাব না। তখন থেকে টার্গেটটা ফিক্সড করছি যে আমি একদিন না একদিন ন্যাশনাল টিমে খেলবো। আস্তে আস্তে ধাপে ধাপে আগাচ্ছি। এখন আল্লাহ তাআলা যেদিন রিজিকে রাখছে সেদিনকে ইনশাল্লাহ হবে। বিপ্লব ভাই, জাতীয় দলের কথা বলছিলাম, কিছুদিন আগে ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে যে বর্তমান কোচ ক্যাবরেরার সাথে তারা আর চুক্তি বাড়াচ্ছে না। আপনি নিজেও দেখেছেন যে আমাদের কিন্তু এই 4 বছর কোচ সাধারণত ফুটবল ফেডারেশনে স্টে করেন না, সেখানে ক্যাবরেরা কিন্তু প্রায় 4 বছর কাটালেন। এর মধ্যে তার অধীনে বাংলাদেশ খেলেছে 39টা ম্যাচ, 10টি জয় 10টি ড্র এবং 19টি পরাজয় সেখানে রয়েছে। এবং এই পরাজয়ের মধ্যে যদি বলি, হংকংয়ের সাথে সেই ম্যাচটা যেটা বাংলাদেশ 4-3 গোলে হেরেছে, এটা দর্শকদের একটা দীর্ঘদিনের দুঃখ গেঁথে থাকবে। সাথে তিনি কিন্তু একটা জয় দিয়ে গেছেন ভারতের বিপক্ষে। টোটাল আসলে ক্যাবরেরা পথ চলাটা আপনি আসলে কেমন দেখেছেন? প্রথম 2021-এ যখন ক্যাবরেরা আসেন, তখন কিন্তু ওনার কোচিং স্টাফের একজন সদস্য আমি ছিলাম। প্রায় 2 বছর আমি কাজ করেছি ওনার সাথে। তারপর আমি ওইখান থেকে চলে যাই দেশের বাইরে, ক্লাবেই চলে যাই, এরপরে দেশের বাইরে যাই। সো আমি মনে করি, দেখুন, দীর্ঘ সময় উনি সুযোগ পেয়েছেন এবং ফুটবল ফেডারেশন সর্বোচ্চ প্রায়োরিটিও দিয়েছেন ওনাকে, সব সুযোগ সুবিধা দিয়েছেন। দেখুন, আমি আসলে টেকনিক্যালি কোনো কিছু বলতে চাই না, কারণ উনি কাজ করেছেন ওনার জায়গা থেকে, উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এটা বাকিটা ফিডব্যাক আমাদের ফেডারেশনের সম্মানিত যারা আছেন ওনারাই ডিসিশনটা নেবেন, উনি থাকবেন না ফিউচার আমাদের কি কোচ আসবে। সো আমি মনে করি আমি সাবেক ওনার কোচিং স্টাফের একজন পার্ট ছিলাম। সো আমি ওনার প্রতি সম্মান সবসময় আছে, থাকবে, কারণ উনি একটা প্যাটার্ন অন্তত আমাদেরকে গ্রো আপ করে দিয়ে গেছেন, আমাদের খেলোয়াড়দের যারা কিভাবে খেলতে হবে। হ্যাঁ, সো আমি মনে করি আমি ওই জায়গা থেকে ওনার কোচিং স্টাফের পার্ট হিসাবে ওনার প্রতি সবসময় সম্মান থাকবে। উনি আমাদের বাংলাদেশের পতাকা বহন করেছেন। সো আমাদের দেশ থেকে যেই কোচে যাক, তাকে সম্মানের সাথে বিদায় দেওয়া হবে, সেটা আমি মনে করি। আর যদি ক্যাবরেরা থাকেও, তাও আমি অ্যাজ এ কোচিং হিসাবে মনে করি যে এটা সর্বোচ্চ আমাদের যারা আছেন, যারা দায়িত্বে আছেন, ওনারাই ডিসাইড করবেন ক্যাবরেরা বা অন্য কোনো কোচ আসবে না। আমরা শুধু এখন প্রত্যাশা করি আমাদের যে এখন প্রোফাইল, আমাদের জাতীয় দলের যে শক্তি, আমি বিশ্বাস করি আমাদের এই দলটা অনেক উপরে যাক এবং দক্ষিণ এশিয়া নয়, সাউথ এশিয়া আপনার এশিয়া লেভেলে চলে যাক ফুটবলে। কারণ আমাদের শক্তি ওয়াইজ আমরা চাই যে আগামীতে যেন আমাদের সামনে হয়তো আমাদের সাফটা আমাদের দেশে হবে। সাফ চ্যাম্পিয়ন হওয়া মূল টার্গেট আমাদের। আমরা সাফে যদি চ্যাম্পিয়ন হতে পারি, দেন আমরা এশিয়া টার্গেট করব। আর কোচ হিসাবে এখন কে থাকবে না থাকবে এটা ডিসাইড করবে আমাদের ফুটবল ফেডারেশন আছে, টেকনিক্যাল কমিটি আছে, ওনারা। তার কৌশল নিয়ে আসলে বিভিন্ন সমালোচনা আছে। অনেকে বলছেন উনি একটু বেশি রক্ষণশীল নিয়েছেন। এই সমালোচনাগুলো আসলে একটা কোচের উপর কি প্রভাব পড়ে নাকি? দেখুন, আমি আন্ডার-20 নিয়ে যদি কথা বলি, এক্সাম্পল হিসাবে দিই যে এই টুর্নামেন্ট চলাকালীন সময় কিন্তু আমরা অনেক বুলিংয়ের শিকার হয়েছি। আমি নিজেও হয়েছি, আমাদের খেলোয়াড়রাও হয়েছে। কোচরা যখন কাজ করবে, কোচরা তাদের স্বাধীনভাবে কাজ করতে চাইবে এবং ফেডারেশন থেকে কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দেয় যে আমরা কোচরা যারাই থাকি তাদেরকে প্রায়োরিটি দিবে। দিন শেষে আমি আমার ফিডব্যাক দিব, খারাপ ভালো রেজাল্ট সেটা দেওয়ার আমার কাছে চাওয়ার ক্ষমতা রাখে ফেডারেশন। সো এই জন্যই ছেড়ে দিয়েছে। সো আমার কথা হলো যে উনি উনার ফিলোসফি ওয়াইজ কাজ করেছেন। এক একজনের এক এক ধরনের ফিলোসফি আছে। সো এই ফিলোসফি যদি ভালো না লাগে,
অবভিয়াসলি কোচিং লাইফ এমন একটা জায়গায় বাই রোটেড, যে কোনো সময় গিভ অ্যান্ড টেক, আপনি ভালো করলে থাকবেন, ভালো না করলে থাকবেন না, এটাই স্বাভাবিক। সো আমরা যদি এই টুর্নামেন্টে যদি ধরেন খারাপ করতাম, ধরেন এখানে অনেকে বাইরে থেকে অনেক কথা বলেছে, ওকে খেলাও, ওকে খেলাচ্ছ না কেন, আমরা কোচিং হিসাব কোনো দিকে কান দিইনি, আমরা জাস্ট ফোকাস করেছি আমাদের দলকে কিভাবে চ্যাম্পিয়ন করাবো। সেম থিং ক্যাবরেরা চেষ্টা করেছে তার ওয়েতে, সে সেটা মনে করেছে সেটা তার কাছে বেস্ট, সে তার ওয়েতে করেছে। সো এখানে কেউ কিন্তু হস্তক্ষেপ করেনি ফেডারেশনের। সো আমার মনে হয় দিন শেষে ফিডব্যাকটা ফেডারেশন নেবে, এবং ওনার ফিডব্যাক যদি আশাপ্রদ হয় তো ফিউচার উনি কাজ করবেন, আর না হলে উনি থাকবেন না। সো দিন শেষে আমরা একটা কথাই বলি, আমাদের ফ্যান অনেক বেড়েছে, ফুটবলের প্রতি এক্সপেকটেশন বেড়েছে। যেমন আন্ডার-20 এখন চ্যাম্পিয়ন হয়েছে আমাদের সাফে। সো আমাদের এখন টার্গেট কি? আমাদের টার্গেট থাকতে হবে আমরা এএফসিতে চ্যাম্পিয়ন হব, এএফসিতে ভালো করব। আপনার যদি ডেস্টিনেশন ঠিক না করতে পারেন তাহলে কখনোই অর্জন করতে পারবেন না। সো আমার কথা হলো যে আমাদের টার্গেট থাকবে, আমাদের ফুটবল ফেডারেশনের টার্গেট যে আমরা এগিয়ে যেতে চাই। আমরা যেটা জয় করেছি সেটা ভুলে গিয়ে এটা মেমোরিতে থাকবে, কিন্তু আমরা নতুন করে আরেকটা অ্যাচিভমেন্ট চাই। সো এই অ্যাচিভমেন্টের জন্যই সবাই ফোকাস করা উচিত আমি মনে করি। মাহিন, আসলে এখন অনেক অনুপ্রেরণা আছে। যদি গত 3-4 বছরের কথা বলি, দেখেন নারী জাতীয় দল তারা এএফসির মূল পর্বে খেলে এসেছে, আন্ডার-20 তারাও কিন্তু এএফসির মূল পর্বে খেলে এসেছে। জাতীয় দল একটা গোল করতে পারেনি, তারা 2টো গোল করেছে, এবং প্রথম ম্যাচটা থাইল্যান্ডের সাথে সমূহ একটা সুযোগ ছিল বাংলাদেশের জেতার। হামজা চৌধুরীর মতো একজন প্লেয়ার যিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন, যিনি ইউরোপিয়ান লিগে খেলেন, মানে এত বেশি অনুপ্রেরণা আপনাদেরকে আরো বেশি উজ্জীবিত করে কিনা? হ্যাঁ, হামজা ভাই যখন আসছে তখন সবার ফোকাসটা ন্যাশনাল টিমের উপর পড়ছে, সবাই ফুটবলটার আরও নতুন করে চিনছে। হামজা ভাই, সমিত ভাই যখন আসছে, সবাই এখন ফুটবলটা দেখতে চাই, আর আমরা ফুটবলটা মাঠে খেলতে চাই। আমরা তো দেশকে ভালো একটা রেজাল্ট দিতে চাই। মেয়েদের ব্যাপারটা যেমন, মেয়েরা কিন্তু দীর্ঘদিন যাবৎ তারা একসাথে, তাদের প্রসেসটা অনেক লং টাইম, এজন্য তারা কিন্তু আমাদের মতো বিভিন্ন ক্লাবে গিয়ে খেলে না, মাঝে মাঝে তারা ম্যাক্সিমাম টাইমটা একসাথে থাকে, তাদের বন্ডিংটা হয় ভালো, এবং তারা এই জন্য রেজাল্টটাও পায় ভালো। তাদের কোচিং স্টাফও অসাধারণ। তারা কিন্তু এখন আর সাউথ এশিয়ার মধ্যে নেই, তারা কিন্তু এশিয়াতে ঢুকে গেছে, তারা ভালো করতেছে। সাউথ এশিয়াতে তারা দেখাইছে যে আমরা একটা টিম। এশিয়ার লেভেলে কিন্তু কেউ আর তাদের বলতে পারবে না যে এটা একটা নর্মাল টিম, সবাই বলবে দিস ইজ গুড টিম, ভেরি গুড টিম। সো আমাদেরও উচিত যে ন্যাশনাল টিম নিয়ে ইউথ লেভেল থেকে ফোকাস করা, লং টাইম একটা প্রসেস যেন চালু করে, তাইলে ন্যাশনাল টিম একটা ভালো রেজাল্ট পাবে ভবিষ্যতে। আপনাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতা কেমন আসলে, যে একজন আরেকজনকে যে ছাড়িয়ে দেওয়ার যে একটা মানসিকতা প্লেয়ারদের মধ্যে আছে, এই টিমটার মধ্যে আপনি কতটুকু সেটা দেখতে পান? হ্যাঁ, এই টিমটার মধ্যে সবারই মেন্টালিটি অনেক ভালো ছিল, তারা সবাই চায় খেলতে, কেউ তো বসে থাকতে চায় না, সবাই ফাইট করছে টিমে থাকার জন্য, টিমে খেলার জন্য। 11-এ ফাইট করে সবাইকে এ পর্যন্ত আসতে হয়েছে, এবং ফাইট করে 11-এ ঢুকে খেলতে হয়েছে। ভাই, আমরা শেষের পথে চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাই যে এই টিমটাকে নিয়ে আসলে আপনি কত দূর স্বপ্ন দেখেন, কারণ আপনি একজন কোচ, সাথে একজন অভিভাবক। স্বপ্ন অনেক, আমাদের স্বপ্ন সুদূর প্রসারী এই দলটাকে নিয়ে, কারণ এই দলটা আমার কাছে মনে হয় যে মোস্ট ট্যালেন্টেড ফুটবল দল, এবং তাদের বয়স যদি বলি আপনার ওভারেজ ধরেন 22, যদি আমরা অ্যাভারেজ করি। সো এরা কিন্তু আরও বাংলাদেশকে সার্ভিস দেওয়ার মতো অনেক সক্ষমতা রাখে, কিন্তু নিজেদেরকে মেনটেন করতে হবে, ডিসিপ্লিন সবার আগে, এবং যেখানে থাকুক, যে কোচের আন্ডারে থাকুক, নিজের সর্বোচ্চ দিয়ে, যে কোনো সমস্যা থাকলে কোচের সাথে কথা বলা, এক্সট্রা ট্রেনিং করা। দেখুন, আমি খেলতে না পারলে কিন্তু কেউ আমাকে চিনবে না। সো আমার মনে হয় যে প্রফেশনালি যতদিন ফুটবল খেলবো, নিজেদের একটা সময় পর্যন্ত যদি আমরা একটু মেনটেন করি, আমাদের খেলোয়াড়রা মেনটেন করে, আমার মনে হয় যে আমাদের খেলোয়াড়দের যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা কিন্তু অনেক সুদূর, আমরা অনেক কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো, অনেক সুদূর যেতে পারবে ওরা। আমরা আশা করি যে স্বপ্নটা আপনারা দেখছেন সেই স্বপ্নে আপনারা যেতে পারবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় শেষ করছি।